নরওয়ে গত বিশ্বকাপেও খেলছে, তাদের দলে আবার বিশ্বমানে একটা প্লেয়ার আছে হল্যান্ড, তার আটকানোর জন্য ব্রাজিলও চেষ্টা করবে তাকে কিভাবে আটকানো যায়। দেয়াল ভেদ করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। আর এখানে যদি নেইমার নাও থাকে তাও আমি 80-20-তে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। এবং স্ট্রাইকার রেখেছিল একটা, মিডফিল্ডে 4টা রেখেছে, কিন্তু যখনই অ্যাটাকে গিয়েছে তখন চারদিক দিয়ে একটা প্লেয়ারে আটকে ধরেছে। ব্রাজিলের কিন্তু এই জায়গা থেকে সক্ষমতা কিছুটা হলেও ভালো, তবে মাঠের পারফরমেন্স ভিন্ন কথা বলে। মাঠের পারফরমেন্সে এবার আর্জেন্টিনার পারফরমেন্স তুলনামূলক ভালো, তবে যেভাবে ব্রাজিল প্রথম ম্যাচ থেকে আস্তে আস্তে করে পরের ম্যাচগুলোতে নিজেদের খেলার ধরন পাল্টেছে, মাঠের পারফরমেন্স বেটার করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রাজিলের হয়ে আশা রাখতেই পারেন। বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে টিকিট কেটেছে ফ্রান্স এবং মরক্কো। অন্যদিকে আজ রাতে নরওয়ের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল। দর্শক সবাইকে স্বাগতম ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন সাগর বিশ্বাস আর আমার বামে আছেন সোহাগ মিয়া। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আর শুরুতেই সাগর ভাইয়ের কাছে জানতে চাই যে গতকাল রাতে যে ম্যাচ হয়েছে কানাডা এবং মরক্কো, কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কেটেছে মরক্কো। এই মরক্কোকে থামানোর কোনো উপায় আছে কি? আসলে এবার মরক্কো তো বরাবরই ভালো টিম। এবার বিশ্বকাপের যদি চিন্তা করেন, প্রথম থেকে তাদের দুর্দান্ত পারফরমেন্স, ব্রাজিলের সাথে ম্যাচটা অবশ্যই মনে আছে। তো আর আফ্রিকান আমি টিমগুলোকে একটু অন্য চোখে দেখি। তাদের গতি বলেন, তাদের খেলার ধরন কিন্তু এখন ইউরোপিয়ান টিমগুলোর সাথে আপনি তুলনা করলে ফেলে দিতে পারবেন না। সেক্ষেত্রে মরক্কোকে দুর্বল ভাবার আর কোনো সুযোগ নেই, এবং মরক্কো ওর গতি কোথায় গিয়ে শেষ হবে এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। সোহাগ ভাই, দিন দিন মরক্কো প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই হুমকির স্বরূপ হচ্ছে, এবং তাদের দলে প্রবাসী 19 জন প্লেয়ার আছে যারা দুর্দান্ত খেলেই মরক্কোকে বিশ্বকাপের মঞ্চে সার্ভ করছে। এটা আসলে অসাধারণ। অন্য ম্যাচে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়েছে। ফ্রান্সের শুরুটা যদি আপনি দেখেন, দুর্দান্ত শুরু, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি গোলে জয় পেতে হলো কেন ফ্রান্সকে? আসলে আপনি যদি এবারে বিশ্বকাপটা একদম প্রথম থেকে একটু বিবেচনা করেন তাহলে দেখবেন এবার যারা সেরাদের তালিকায় তারা তো সেরাই আছে, কিন্তু আন্ডারডগ যারা, তাদের কিন্তু আপনি একটা ম্যাচেও ফেলে দিতে পারবেন না। তো প্যারাগুয়ে যেখানে জার্মানিকে তারা টোপকে বিদায় করে এই পর্যায়ে এসেছে, তাদের পটেনশিয়াল নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে আমার মনে হয়েছে যেই ফ্রান্সকে দেখে আমরা অভ্যস্ত, গতকালের ম্যাচটায় আমি ওই ফ্রান্সকে যেন একটু মিস করেছি। গতকালের ম্যাচে যে ফ্রান্সের ওইভাবে এমবাপ্পের যদি আপনি অ্যাটাকগুলো দেখেন, এমবাপ্পের অ্যাটাক কিন্তু আমরা তথাকথিত যে এমবাপ্পেকে আমরা চিনি ওইভাবে কিন্তু অ্যাটাক কালকে ছিল না। তার যেমন লক্ষ্যভ্রষ্ট শট সবগুলো কেমন যেন শেষে 1-0 গোলে খেলাটা মনে হয় আমরা বর্ধিত টাইমের দিকেই আগাচ্ছিল। তো পেনাল্টিতে জয় ফ্রান্সের থেকে আসলে আশা করা যায় না। ওকে, গতকালকের ম্যাচে দেখলাম প্যারাগুয়ে আর ফ্রান্স ম্যাচে অনেকটা পেশি শক্তি একটা খেলা হয়েছে, অনেকগুলো ফাউল হচ্ছে, এই প্লেয়ার ওকে ফাউল করছে, এই প্লেয়ার ওকে ফাউল করছে। একটু বিশৃঙ্খলা লক্ষ্য করেছেন কিনা? হ্যাঁ, বিশৃঙ্খলা একটু হয়েছে, তবে 200+ দল বা দেশ মধ্যে বাছাই করে 48টা দল এসেছে। এখানে কেউ ছোট দল না, সবাই পরীক্ষা দিয়েই বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে এবং তার সেরাটা দিয়েই বিশ্বকাপের মঞ্চে অংশগ্রহণ করছে। তার যে দলের খেলছে তার সেরাটা দিয়েই খেলছে। প্যারাগুয়ে যেমন ফ্রান্সের বিপক্ষে খেলেছে, তারা চেষ্টা করেছে ডিফেন্সিভ মোডে খেলার জন্য, তাদের আটকে দেওয়ার জন্য, তারা টাইফিকারে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু 70 মিনিটে একটা প্লান্টি হয়, সেইখানে ক্লিয়ান এমবাপ্পে গোল করে তার দলকে এগিয়ে নিয়ে যায়। এই এক ব্যবধানেই ফ্রান্স কিন্তু আজকে শেষ 8 নিশ্চিত করেছে। কিন্তু পেশি শক্তির খেলার মাধ্যমেই তারা আটকে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। শেষ হাসিটা ফ্রান্সই হেসেছে। ফুটবলের আজকে রাতে সবচেয়ে বড় চমক, কারণ সবার চোখ আজকে রাতের ম্যাচে ব্রাজিল বনাম নরওয়ে। বিশেষ করে আর্জেন্টিনার ফ্যানরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করে
তারা বিশেষ করে ব্রাজিলের একটা অঘটনের একটা মানে দেখতে চায়, মানে অঘটনের একটা ম্যাচ দেখতে চায়। আজকে অঘটনের সম্ভাবনা আছে কিনা? তবে আজকে আমি এই দিক থেকে ব্রাজিলকে এগিয়ে রাখবো। আর অঘটনের সম্ভাবনা, হ্যাঁ, যদি আপনি প্রিভিয়াস ইয়াগুলো দেখেন, 4টা ম্যাচের মধ্যে 2টো নরওয়ের জয়, 2টোতে হচ্ছে ড্র, যেখানে ব্রাজিলের জয় নেই। তবে হয় কি, ইতিহাস দিয়ে তো আর খেলা হয় না, ইতিহাস নতুন করে তৈরি, আজকে যা ঘটবে আগামী দিনের জন্য সেটা ইতিহাস। তো আমি ওইভাবে মনে করি না, যেখানে ব্রাজিলের টিমটা আপনি দেখেন সব ভালো ভালো ক্লাবে খেলা প্লেয়ার, যেখানে আলিসন বেকারের মতো গোলকিপার আছে, রক্ষণভাগ ভালো। আর যতদূর শোনা যাচ্ছে হয়তোবা আজকের নেইমার প্রথম একাদশে থাকলেও থাকতে পারে। নেইমার কিন্তু আসলে ব্রাজিলের এক্স ফ্যাক্টর। আপনি যেমন আর্জেন্টিনায় মেসি, পর্তুগালে রোনালদো, তেমন ব্রাজিলে কিন্তু নেইমার যদি খেলতে হবে না, ও মাঠে যদি থাকে, প্লেয়ারদের মধ্যে অন্যরকম উদ্দীপনা কাজ করবে। সে কিন্তু সেই জায়গাটা অর্জন করে নিয়েছে। তো সেখানে যদি আসলেই নেইমার প্রথম একাদশে থাকে, তাহলে পরে ব্রাজিলের কাছে নরওয়েকে টপকে যেতে, নরওয়ের দেয়াল ভেদ করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। আর এখানে যদি নেইমার নাও থাকে, তাও আমি 80-20-তে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, সোহাগ ভাই, আজকে রাতে আর্জেন্টিনা ভক্তরা এই ম্যাচে কি প্রত্যাশা করছে? আমি আর্জেন্টিনা সাপোর্টার, তারপর আমি আজকের জন্য ব্রাজিল সাপোর্ট করব। কিসের জন্য? ব্রাজিল এই মুহূর্তে অন্যতম বেস্ট টিম। তারপরেও তাদের দিক থেকে নরওয়ের সাথে তুলনামূলক তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে, খেলার দিক দিয়ে পারফরমেন্সে অনেক এগিয়ে আছে। তবে ছোট দল ধরার সুযোগ নেই, যেহেতু বললাম যে 200 দলের মধ্যেই বাছাই করে এত দূর এসছে। তার মধ্যেও নরওয়েকেও আমরা বাদ দিতে পারবো না। নরওয়ে অনেক শক্তিশালী দল, তাদের দলে সেরাদের একজন আছে হল্যান্ড, এবং তিনি 5 গোল করে সম্ভবত সর্বোচ্চ গোলদাতার র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। তিনিও তার দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এই মুহূর্তে নরওয়েকে আমরা ফেলে দিতে পারবো না। আমরা যতই যে দলকে ফ্যান বেস যত বেশি হোক, কিন্তু ছোট দলগুলো ফেলে দেওয়ার সুযোগ নেই। প্যারাগুয়ে যেমন জার্মানিকে বাদ করে ওরা 32 আসছিল, কালকেও দেখেছেন যে ফ্রান্সের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলেছে, 1 গোলের ফলাফলে হয়তো ফ্রান্স জিতেছে। এইখানেও আজকেও কাউকে ফেলে দেওয়ার সুযোগ নেই, অঘটনও ঘটতে পারে। শেষ 1 ব্যবধান, 1-0 বা 2-1 এরকম ব্যবধান, এই যে দলই জিতুক এইরকমই জেতার সম্ভাবনাটাই বেশি। তবে আর্জেন্টিনা ফ্যানরা এক পক্ষ ব্রাজিলের সাপোর্ট করবে, আর এক পক্ষ নরওয়েকে সাপোর্ট করবে আমার মনে হয়। আসলে এখানে যেটা মূল কথা, ব্রাজিলের ভক্ত আর্জেন্টিনার ভক্ত না, যারা ফুটবলের সৌন্দর্য পছন্দ করে তারা চাইবে যে ব্রাজিল আসলে, যদি আর্জেন্টাইন সত্যি কথা একটা ভালো ফুটবল দেখতে চায়, আসলেই প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল দেখতে চায়, তাহলে তাদের অবশ্যই চাওয়া উচিত ব্রাজিল যাক, তাহলে হয়তোবা সেমিফাইনালে তাদের সাথে মুখোমুখি হওয়ার। এই জন্যই আর্জেন্টিনা ফ্যানরা ব্রাজিলকে আজকে সাপোর্ট করবে না। না, আমার মনে হয় ম্যাক্সিমাম করবে না, ম্যাক্সিমাম হতে পারে। এটা হয় কি, এটা তো আপনার ব্যক্তি হিসাবে আপনিও দেখবেন যে আপনার আপনি যদি ব্রাজিলের সাপোর্ট করে থাকেন, আর্জেন্টিনা হারলে আপনার খুশি লাগবে। যারা আজকের আর্জেন্টাইন সাপোর্টার, তারা নরওয়ের সাপোর্ট করবে না, কিন্তু ব্রাজিল হারলে খুশি হবে, এমনও একটা কিন্তু রেশিও থাকবে। কিন্তু আমাদের চাওয়া থাকবে 2 দল যাতে সেমিতে দেখা হয়, এইটা সবারই চাওয়া, সবার মনের চাওয়া। এটা হচ্ছে ঠিক আছে, এটা চাওয়া, কিন্তু আজকের ম্যাচে যারা আর্জেন্টিনা করে এরা বেশিরভাগই চাইবে ব্রাজিল হেরে যাক, কারণ তাহলে আর্জেন্টিনার জন্য ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। কে না চায়? না, এটা আপনার ধারণা ভুল। আর্জেন্টিনা 1 নম্বরে ছিল, আবার র্যাঙ্কিং এ 2 আছে। এমনিতে আমরা সব দিক থেকে এগিয়ে আছি, কিন্তু ব্রাজিল যদি জিতে আসতে পারে আমাদের পর্যন্ত, ইনশাল্লাহ আমরাও তাদের হারিয়ে দিতে পারবো। সেই সক্ষমতা আর্জেন্টিনার আছে, এবং আমরা বর্তমান চ্যাম্পিয়ন, রানিং হিসাবে আমরা তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে খেলতে চাই। তারা আসুক, আমাদের মনের থেকেই চাও, অরিজিনালি মন থেকে, আর্জেন্টিনা ফ্যানদের মন থেকে চাও, তারা আসুক, তাদের হারিয়ে আমরা ফাইনাল খেলবো। যদি আসে তখন পরিস্থিতি কি হবে? যদি আসে তখন বলা খুব মুশকিল। আসলে এটা আপনি এবার তো আসলে এইভাবে প্রেডিক্ট করতে পারবেন না। তবে যেখানে কার্লো আনচেলত্তির মতো যেখানে একজন কোচ আছে ওদের দলে, নেইমারের মতো এক্স ফ্যাক্টর আছে, এবং আপনি যদি দেখেন ওদের কিন্তু
শুধু যেমন আর্জেন্টাইন, আপনি যদি আর্জেন্টাইন টিমটাকে দেখেন একটু মেসি বেস যেন টিমটা, ব্রাজিলের কিন্তু এই জায়গা থেকে সক্ষমতা কিছুটা হলেও ভালো। তবে মাঠের পারফরমেন্স ভিন্ন কথা বলে, মাঠের পারফরমেন্সে এবার আর্জেন্টিনার পারফরমেন্স তুলনামূলক ভালো। তবে যেভাবে ব্রাজিল প্রথম ম্যাচ থেকে আস্তে আস্তে করে পরের ম্যাচগুলোতে নিজেদের খেলার ধরন পাল্টেছে, মাঠের পারফরমেন্স বেটার করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রাজিলের হয়ে আশা রাখতেই পারেন। আপনার একটা কথা প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে আহ, আর্জেন্টিনার খেলা ভালো হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে যে ম্যাচটা খেললো মরতে মরতে বেঁচে গেছে। যদি পেনাল্টি শুট আউটে যেত একটা অঘটন ঘটতেই পারতো, যেহেতু ভোজিন হাত ছিল একটা অঘটন ঘটতেই পারতো। মানে ওই ম্যাচ নিয়ে কি বলতে চান, মানে ওই ম্যাচ কতটা কঠিন করে ফেলেছিল আর্জেন্টিনা? হ্যাঁ, ওইটা অবশ্যই কঠিন হয়েছিল, কিন্তু বিপদে না পড়লে কে প্রকৃত বন্ধু, আমার যে সময় যাচ্ছে এটা বোঝা যায় না। আর্জেন্টিনা বিপদে পড়ছিল। আর্জেন্টিনা প্রায় 36টা ম্যাচ অপরাজিত আছে এখন পর্যন্ত। তারপরেও আমরা রানিং হিসাবে খেলছিলাম। আমরা যে মাঝে মধ্যে এক্সপিরিয়েন্স করছিলাম যে আমরা শক্তিশালী না দুর্বল, এটা বোঝার জন্য গত ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীতে এর থেকে বেটার দল সার্ভ করবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আগামীতে খেলবো। তবে আমার এখানে মনে হয় কি, কোনো এক জায়গা থেকে আর্জেন্টিনা মনে হয় কেপ ভার্দেকে একটু ছোট করে দেখেছিল। লিওনেল স্কলোনি যে কোচ মনে হয় যে একটু নতুন প্লেয়ারদের একটু মনে হয় এই জায়গায় মাঠে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছে, বা কোনো জায়গায় দুর্বল মনে করছে, যেটা পরবর্তীতে স্কলোনি তার ভুলটা কিন্তু বুঝতে পেরেছে। আপনি তার এক্সপ্রেশনে বলেন বা পরে যখন খেলোয়াড় পরিবর্তনের দিক চিন্তা করেন তখন দেখবেন এটা আবার সে সংশোধন করে নিয়েছে। তবে প্রথম থেকে কেপ ভার্দে যেমন ডিফেন্সিভ খেলে অভ্যস্ত, ওরা আর্জেন্টিনা মনে করেছিল যে আসলে মনে হয় এই ম্যাচে ওইভাবে ডিফেন্সিভ খেলবে। কিন্তু আপনি কেপ ভার্দের অ্যাটাকগুলো যদি দেখেন, আমি বলবো আর্জেন্টিনার থেকে কেপ ভার্দে যে কয়টা অ্যাটাক করেছে দর্শনীয় অ্যাটাক ছিল। এবং 111 মিনিটের ওই গোলটা যদি না হয়, তাহলে যেখানে ভোজিনার মতো গোলকিপার, হ্যাঁ মার্টিনেস তো অবশ্যই সে তার যে সে সেরার তালিকায় যে সে আছে সে সেটা প্রমাণ করে দিয়েছে অলরেডি, কিন্তু আপনি ভোজিনাকে কিন্তু এবার কোনো অংশে ফেলে দিতে পারবেন না। তার প্রথম থেকে যে পারফরমেন্স, তো যদি এইটা টাই ব্রেকারের দিকে গড়াতো তাহলে কোনো একটা দুর্ঘটনা হয়তো বা ঘটতে পারতো। কারণ হচ্ছে যে ওদের লাক খুব ভালো ছিল, যেহেতু আর্জেন্টিনা একাধিক বল মেরেছে কেপ ভার্দের জালে, একটা বল ঢুকাতে পারেনি। এই যে শুধু ভোজিনার সক্ষমতা প্লাস ওদের ডিফেন্সও ভালো। আর এখানে আপনি ওই ম্যাচটা দেখলে মিডফিল্ড থেকে আপনার ওদের অ্যাটাক প্রথম রুখবে তো মিডফিল্ড থেকে বল যদি আপনি ট্যাকেল করে না সরাতে পারেন তাহলে পরে তো ডিফেন্সের উপর একটু চাপ পড়বেই, যেই চাপটা ওই দিন আর্জেন্টিনার ডিফেন্সের উপর পড়েছিল, এবং যে কারণে 2টা গোল কিন্তু হজম করতে হয়েছে। মিডফিল্ড যথেষ্ট দুর্বল খেলছে ওই দিন আমার যতটুক আমার মনে হয়েছে। তো পরবর্তী ম্যাচগুলোকে আর্জেন্টিনা যদি এইরকম একটা নকআউটের মতো পর্বে যদি সে একটু নতুনদের সুযোগ দিতে চায় বা নতুন এক্সপেরিমেন্টে নামতে চায়, তাহলে সেই সাপারটা হয়তো বা দ্বিতীয়বার সেম ভুল করলে সাপারটা করতে হবে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, এখন রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে তেমন খেললে পরের রাউন্ডে মানে কোয়ার্টার ফাইনাল যেতে পারবে কিনা? আশা করি আর্জেন্টিনা তার সেরাটা দিয়ে খেলবে। এবং কেপ ভার্দের যে কথা আসছে বারবার, কেপ ভার্দে খেলেছে 1-4-1-4। তাদের প্লেয়ারগুলো ডিফেন্সিভ মোডে বেশি খেলেছে এবং স্ট্রাইকার রেখেছিল একটা, মিডফিল্ডে 4টা রেখেছে। কিন্তু যখনই অ্যাটাকে গিয়েছে তখন চারদিক দিয়ে একটা প্লেয়ারে আটকে ধরেছে, কিন্তু বল দেওয়ার যে সুযোগ সেই সুযোগটা তারা দেয় নাই। প্রায় 45 মিনিট সরাসরি আর্জেন্টিনা এককভাবে আধিপত্য বিস্তার করে ম্যাচ খেলেছে, সেইখানে কেপ ভার্দে কোনো সুযোগই পায়নি। এবং যারা ছিল তারাও এই খেলা দেখে, দর্শক যারা ছিল তারা বলছিল যে একপাক্ষিক খেলা হচ্ছে, কিন্তু এই কেপ ভার্দে জানে কিভাবে সেরাটা দিতে হয়। তারা বুঝিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে এইভাবে খেলতে হবে। 2 গোল দিয়ে বারবার আর্জেন্টিনা গোল করেছে, তারা শোধ দিয়ে আবার সমতা এনেছে, আবার গোল দিয়েছে, সমতা এনেছে। লাস্ট 111 মিনিটে একটা আত্মঘাতী গোলের মাধ্যমে এই সূচনাটা অফ হয়ে যায়, এইখানে আর্জেন্টিনা জিতে যায়। এবং মিশরের সাথে জিততে হলে আর্জেন্টিনাকে সেরাটা দিতে হবে, কাউকে ছোট করার সুযোগ নাই। নিজের সর্বোচ্চ দিয়ে
দেশের জন্য সার্ভ করলে পারে অবশ্যই যেটা আর্জেন্টিনা আমি জিতবে। আপনাকে রাজীব ভাই বললাম যে এবার কিন্তু আমার বিশ্বকাপটা একটু আন্ডারডগদের মনে হচ্ছে, যে যেন তাদের জন্য বিশ্বকাপটা। আপনি মাঠের পারফরমেন্সে আপনার তো জানা ফ্রান্স কেমন পারফর্ম করে, স্পেন কেমন পারফর্ম করে, আর্জেন্টিনা, ব্রাজিল, এদের পারফরমেন্স আপনাদের জানা। কেপ ভার্দের মতো একটি দল কিভাবে পারফর্ম করবে মাঠে এটা সবার অজানা ছিল। আন্ডারডগ হিসেবে এসে তারা যেই পারফরমেন্স, এবং আমার মনে হয় একজন আর্জেন্টাইন ফ্যান হলেও কেপ ভার্দের বিদায়ে খারাপ লেগেছে। এবং কেপ ভার্দের বিদায়ে কেপ ভার্দে যে আর্জেন্টিনা ফ্যানদের মনে ভয় ধরিয়ে দিয়েছে, এটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া বলেন, যেটাই বলেন, আপনি বিভিন্ন পোস্টে সেটাই দেখতে পাবেন। আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দের তুলনায় মিশর এখন সামনে দাঁড়িয়ে, মানে কার শক্তি একটু বেশি মনে হচ্ছে? মানে মিশরের তুলনায় কেপ ভার্দে এগিয়ে, নাকি কেপ ভার্দের তুলনায় মিশর এগিয়ে? যেহেতু দুই দলই রাউন্ড অফ 32 নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে, দুইটা যথেষ্ট তাদের পটেনশিয়াল আছে। তবে কেপ ভার্দে কিন্তু প্রমাণ করতে করতে এই পর্যন্ত এসেছে, এটা কিন্তু একটা রেকর্ড। 3টা ম্যাচে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো টিম তারা ড্র দিয়ে, এবং 2-2 গোলেও ড্র, যে গোল শূন্য ড্র তা না, 2 গোল দিয়েছে, ড্র করে তারা পরে রাউন্ডে। তো সেক্ষেত্রে আমি মনে করব ইজিপ্টের থেকে, মিশরের থেকে আপনি কেপ ভার্দে কিছুটা হলেও ডিফেন্স এবং গোলকিপিং এর দিক থেকে এগিয়েছিল, সেই দিক থেকে ইজিপ্ট কিছুটা হলেও পিছিয়ে আছে। আর্জেন্টিনার পরের ম্যাচটা তুলনামূলক সহজ হবে আমি মনে করি। কেপ ভার্দের কাছে 2 গোল খাওয়া আর্জেন্টিনার জন্য একটা আসনী সংকেত কিনা? অবশ্যই আসনি সংকেত। তারা ছোট দল হিসাবে বুঝিয়ে দিল যে আমরাও প্রতিপক্ষ, আমরাও শক্তিশালী দল। আর কেপ ভার্দে গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলেছে এবং 90 মিনিটে তারা হারে নাই। এই মোট বিশ্বকাপে ম্যাচই খেলেছে 4টাতে নির্ধারিত 90 মিনিটে তারা ডসূচক রেখেছে, কোনো ম্যাচই হারে না, অপরাজিত এক প্রকার। শেষ অতিরিক্ত সময় তারা গোল খেয়ে আর্জেন্টিনার কাছে বিদায় হয়েছে আর্জেন্টিনার কাছে। সেই ক্ষেত্রে মিশরের সাথেও যদি খেলে, এবং আর্জেন্টিনার সমর্থক বা প্লেয়াররা বুঝে গেছে যে কোনো দলকে ছোট করার সুযোগ নাই, এখন আমাদের সর্বোচ্চ দিয়ে জিততে হবে, ফাইনাল পর্যন্ত খেলতে হবে। আমি আশা করি স্কালোনি তার দলটাকে ওইভাবেই সাজাবে এবং বিশ্বকাপের মঞ্চে একবার ফাইনাল স্টেজে নেওয়ার জন্য যা করা লাগে তিনি তাই করবে। আমাদের আর্জেন্টিনা ফ্যান হিসাবে এই প্রত্যাশা তার কাছে থাকবে। ওকে সাগর ভাই, আমরা একটু ব্রাজিল ম্যাচে আবার একটু ফিরতে চাই। আর্লিং হালান্ড আর ভিনিসিয়াস জুনিয়র দুজনের কিন্তু একটা যুদ্ধ হবে আজ রাতে, কাকে এগিয়ে রাখবেন? ব্যক্তি হিসেবে যদি, প্লেয়ার হিসেবে আপনি ভিনিসিয়াস জুনিয়র, তার প্রমাণ, সে নিজেকে প্রুভ করে ফেলেছে এবারে বিশ্বকাপে। সেম হালান্ডও প্রমাণ করেছে। তবে আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে আপনি বলতে বলেন, সেক্ষেত্রে আমি হালান্ডকে একটু এগিয়ে রাখবো। তার খেলার দক্ষতা বলেন, গতি বলেন, তার উচ্চতা বলেন, সব দিক দিয়ে উচ্চতা কিন্তু একটু হলেও বেনিফিট আমার কোনো দিক থেকে কেন যেন মনে হয় উচ্চতা একটু বেনিফিট পায় সেক্ষেত্রে। তবে আরেকটা দিক থেকে যদি আপনি বলেন যে কোঅর্ডিনেশন বা যে দলের থেকে একটু সাহায্য পাবে, সেখানে কিন্তু হালান্ড একটু কম পাবে। তার সাহায্য করার মতো ওরকম প্লেয়ার কিন্তু তার দলের তুলনামূলক কম। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এখানে পাবে, কারণ মিডফিল্ড ভালো আছে ব্রাজিলে। সেক্ষেত্রে ফাইনালের ম্যাচ হিসেবে, মানে এই ম্যাচটা নরওয়ে ব্রাজিলের ম্যাচ হিসেবে যদি বলেন, সেক্ষেত্রে ভিনিসিয়াস বাড়তি সুবিধা পেয়ে ভালো খেলবে, তবে ওভারঅল ভালো খেলবে হালান্ড। হালান্ডকে আটকানোর জন্য ব্রাজিলে গ্যাব্রিয়েল আছে, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে ওরা হচ্ছে যে একজন খেলে ম্যানচেস্টার সিটিতে আর একজন খেলে আর্সেনালে, ওরা মাঝে মাঝে দেখা হয় এবং হালান্ডকে আটকিয়ে দেয় বারবারে। এই ম্যাচে সেরকম দৃশ্য দেখা যাবে কিনা? দেখা যেতে পারে, কিন্তু হালান্ডকে আটকানো এত সহজ না। তিনি বরুসিয়া ডর্টমুন্ডে যখন খেলেছে, তার ডাবল হ্যাটট্রিকও আছে। তিনি অসাধারণ প্লেয়ার, তার হাইটও যেমন, তার দৌড়ানোর স্পিডটাও তেমন। তিনি যেভাবে দৌড়ায় তিনি সেভাবেই অ্যাটাক করে, মানে কোনোটাকেই ফেলে দিতে পারবেন না। ওই ব্রাজিল যদি হল্যান্ডকে আটকাতে চায়, হল্যান্ডের মতো ওই দলে আবার তরুণ তুর্কি আরো 2-1টা আছে, তারা ওই পাসের মাধ্যমে তারা গোল দিয়ে দিবে। আবার হল্যান্ডকে আটকানো মানে এক প্রকার অনেক কষ্টসাধ্য ব্রাজিলের জন্য। কিন্তু ওই যে ফলাফল বিধাতা ঠিক করে রেখেছে, হয়তো বা 2-1 বা 1-0 কোনো এক দল জিতে যাবে। হলে ব্রাজিল আগে থাকবে, তারপরেও নরওয়েকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয় ব্রাজিলের তুলনায় নরওয়ে প্লেয়াররা একটু লম্বা বেশি। এই দিক
এই দিক দিয়ে মানে একটা আক্রমণ বা একটা অস্ত্র হতে পারে কিনা নরওয়ের? আসলে লম্বা তো একটু বেনিফিট পাবে অবশ্যই। কারণ হেড দিয়ে গোল দিতে পারে, বেশি জোরে জোরে হতে পারে। হ্যাঁ, গতির ফুটবলটা খেলতে পারবে, ঠিক আছে, কিন্তু ফুটবল কিন্তু গতি একটা ফুটবলের অংশ ভাই, গতি ফুটবল না। তো সেক্ষেত্রে আপনার ফুটবলের যে টেকটিক, ড্রিবলিং বলেন, আপনার যে ছন্দ বলেন, ছন্দ কিন্তু ব্রাজিলের, এই যে ফুটবলের যে আসল সৌন্দর্য ছন্দটা, এটা কিন্তু ব্রাজিলের থেকেই পুরো বিশ্ব দেখেছে, শিখেছে। তো সেক্ষেত্রে ছন্দের ফুটবলের দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকবে। শুধু গতি দিয়ে ব্রাজিলকে আটকানো যাবে এরকম ভাবার কোনো সুযোগ নেই। এখানে আমি ব্রাজিলকেই এগিয়ে রাখবো। যত দিন যাচ্ছে ব্রাজিলের ধার ততই বাড়ছে, এটা আসলে সত্য কিনা? না, ব্রাজিলের মধ্যে 2002 বিশ্বকাপের পরে তাদের কমিউনিকেশন গ্যাপটা খুবই দুর্বল ছিল, যা এই বিশ্বকাপে জাপানকে হারিয়ে তারা তা প্রমাণ করেছে যে আমাদের মধ্যে আবার সেই যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হচ্ছে, সবার সাথে সুসম্পর্ক হচ্ছে। আগে একপাক্ষিক খেলা হতো, বল দিত না, নিজেদের মধ্যে একটু ঝামেলা ছিল, ওইটা কাটিয়ে উঠছে। এই মুহূর্তে ব্রাজিল সেরাদের সেরা হচ্ছে, কিন্তু নরওয়েকে আটকাতে হলে তাদের আবার সেই সেরাটা দিতে হবে, সবাইকে একত্রিত হয়ে সবার জন্য খেলতে হবে। আমি বল পেলাম, আমি গোল করলাম, এমন যেন না হয়। সবাই সবার সহযোগিতা করলে ব্রাজিল অনায়াসেই জিতবে। কিন্তু তারপরেও ব্রাজিলের দিক থেকে ওই যে হল্যান্ডকে আটকানো বা ব্রাজিল আবার নরওয়ে আবার বিনিকে আটকানো, দুইজনকে আটকানোই খুবই কষ্টসাধ্য হবে। কেউ কাউকে আটকাতে গেলে খুব পরিশ্রম করতে হবে, সেরা দিয়ে জিততে হবে। নেইমার যদি মাঠে নামে তাহলে নেইমারকে ব্লক করবে নাকি ভিনিকে ব্লক করবে? দুইজনকে তো একসাথে ব্লক করা অনেকটা কঠিন হয়ে যায়, সেটা নরওয়ে কি করবে? আমার যেটা মনে হচ্ছে, নেইমার কিন্তু অনেকদিন মাঠের বাইরে, সেক্ষেত্রে একটা বাড়তি নজর থাকবে ভিনিসিয়াসের দিকে, কারণ সে এই বিশ্বকাপে তাকে প্রমাণ করে রেখেছে যে তার যে পটেনশিয়াল, সে যে কত দূর যেতে পারে, এটা কিন্তু সে প্রমাণ করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাড়তি নজরটা ভিনিসিয়াসের দিকেই থাকবে। তবে একটা চাপ তো হবেই যদি নেইমার প্রথম একাদশে থাকে, কারণ কিছু জিনিস হচ্ছে কি, ধারে না কাটলেও ভারে কাটে। আচ্ছা, তো নেইমার কিন্তু ব্রাজিলের ওই ভারে কাটা, মনে করেন এইটা ভোতা, কিন্তু তার ওজন আছে, হ্যাঁ। বুঝছেন, সে কিন্তু তার স্থানটা ওই পর্যায়ে নিয়ে গেছে। প্রায় 3 বছর সে মাঠের বাইরে, তাও আলোচনায় আসলে মেসি, রোনালদো, সাথে কিন্তু নেইমার নামটা আসে। কারণ কি, তার কিন্তু সেই অবস্থানটা 3 বছর আগে সে যে অবস্থানটা করে রেখেছে, তার সেই নামের জোরে সে এখনো অন্য যে অপোনেন্ট টিম, তাদের একটা ভয়ের, আতঙ্কের কারণ। তো সেক্ষেত্রে যদি নেইমার, ভিনিসিয়াস একসাথে প্রথম একাদশে থাকে, আমার মনে হয় এখানে মিনিমাম 4টা প্লেয়ার এদের পিছনে একটা মানে অকুপাই হয়ে যাবে, সেক্ষেত্রে ব্রাজিল একটা বাড়তি সুযোগ পাবে। ওকে সোহাগ ভাই, সেটা হচ্ছে বড় দল হওয়ার কারণে প্রত্যাশাও বেশি থাকে, সেই প্রত্যাশার কারণে ব্রাজিল একটু চাপে থাকবে কিনা, মানে বাড়তি চাপে থাকবে কিনা? হ্যাঁ, বাড়তি চাপে থাকবে, বললাম না, ছোট টিমগুলো, ভাইও বলছে ছোট টিমগুলো এবার অনেক ভালো খেলছে। নরওয়ে গত বিশ্বকাপেও খেলছে, তাদের দলে আবার বিশ্বমানের একটা প্লেয়ার আছে হল্যান্ড, তার আটকানোর জন্য ব্রাজিলও চেষ্টা করবে তাকে কিভাবে আটকানো যায়। সে এমনও খেলেছে তার পায়ে বল গেলেই গোল হয়ে গেছে, পায়ে লাগুক, মাথায় লাগুক, হাতে লাগুক, সব দিতে গোল দেয়। তিনি ম্যানচেস্টার সিটিতে যখন প্রথম আসলেন, তার গোল দিয়ে প্রমাণ করেছেন যে তিনি কি আসলে। যখন বরুসিয়া ডর্টমুন্ডে খেলেছে তখনও তিনি প্রমাণ করেছেন। এই ক্ষেত্রে তাকে সে চেষ্টা করবে তার পায়ে বল গেলে অঘটন ঘটাই দিতে পারতে, তার মধ্যে এত স্পিড আছে। তবে আমার মনে হয় কি জানেন রাজীব ভাই, আসলে এখানে দর্শকদের বাড়তি প্রত্যাশা বা এই জন্য তারা চাপে থাকবে এমন, কারণ এই টিমগুলো অনেক চাপের মধ্য থেকে আপনার নিজেদের প্রমাণ করে কিন্তু দর্শক মহলে এত আলোচিত তারা। তো মানে তাদের উপরে প্রত্যাশা বেশি, এই জন্য তাদের বাড়তি চাপ, এটা আমার মনে হয় না। কারণ এরা চাপ সামলে খেলার অভিজ্ঞতা এদের বেশি, কারণ সবই তো এখন ভালো ভালো, আপনার ব্রাজিলের প্লেয়ারগুলো ভালো ভালো ক্লাবে খেলে অভ্যস্ত। তো ক্লাবের খেলা মানে একটা বাড়তি চাপের খেলা সবসময়, কারণ সেরা সেরা প্লেয়ার আপনি বাছাই করে একটা ক্লাবে খেলছেন, সেখানে খেলার অভিজ্ঞতা এদের। তো এই ম্যাচে নরওয়ের বিপক্ষে তাদের উপর বাড়তি চাপ হবে, কারণ দর্শক একটা এক্সপেকটেশন, এটা আমার মনে হয় না। ওকে,
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভাই, স্টুডিওতে। একটু কথা ছিল। ও বলেন, আর একটু বলেন। আমাদের দেশে আর্জেন্টিনা ব্রাজিলের যে ফ্যান বেসটা, এটা যদি আমাদের বাংলাদেশও যদি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে, বিশ্বের মধ্যে টপ 1 ফ্যান বেস হবে। আমরা আশা করি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ, এশিয়া কাপে মঞ্চে ফুটবল সার্ভ করবে। এই ফ্যান বেসটা দুনিয়ার এক নাম্বার ফ্যান বেস হবে। তা প্রমাণ করে দিচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারগুলো অন্য দেশের সাপোর্ট করে। এই মুহূর্তে যদি আমরা বিশ্বকাপ খেলতাম, একবার চিন্তা করুন আমাদের ফ্যান বেসটা কত হতো। আকাশের এই বিশ্বের মধ্যে বাংলাদেশ 1 নাম্বার ফ্যান বেস হতো। ধন্যবাদ। আপনার মনের আশা পূর্ণ হোক, বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, বাংলাদেশ শিরোপা উঁচিয়ে ধরুক, সেই প্রত্যাশা কামনা করছি আমরা। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে থাকার জন্য সাগর ভাই, সোহাগ ভাই, দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।